সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটি রাজশাহী বোর্ড 2020-তে আসছে। এটি চ্যাপ্টার হচ্ছে 17 পরিসংখ্যান অর্থাৎ বিস্তার পরিমাপ। দেখো এখানে কোশ্চেন নম্বর হচ্ছে 3, দশম শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যার নিবেশন সারণী নিচে দেওয়া হলো। এখানে দেখো ওজন কেজিতে শিক্ষার্থীর সংখ্যা, এখানে ওজন দেওয়া কেজিতে দেওয়া, কিন্তু এখানে গণিত বিষয়ে লেখা, অর্থাৎ এখানে প্রশ্নে ভুল হয়েছে। তাই এখানে যদি এই ওজন ঠিক রাখা হয় তাহলে এখানে শিক্ষার্থীর ওজনের সারণী নিচে দেওয়া হলো, এটা হবে ওজনের নিবেশন সারণী বলতে পারি। এইটুকু এখানে ওজনের হবে, ওজনের তারপর নিবেশন সারণী নিচে দেওয়া হলো। যদি এখানে ওজনের পরিবর্তে যদি শ্রেণী ব্যক্তি লেখা হয়, ওজনের পরিবর্তে যদি শ্রেণী ব্যক্তি লেখা হয় তাহলে এই ওজন থাকবে না, থাকবে গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী এখানে দেওয়া হলো। এখানে ওজন কেজিতে দেওয়া আছে, তাহলে এখানে 40 জন শিক্ষার্থীর ওজনের নিবেশন সারণী নিচে দেওয়া হলো। এখন আমরা এই সিকিউটির ক নম্বর প্রশ্নটি দেখি। দেখো এখানে পুস্তক শ্রেণীর উল্লেখপূর্বক উহার মধ্যমান নির্ণয় করো। তাহলে লিখি নম্বর ক। দেখো এখানে প্রচুরক শ্রেণী, প্রচুরক কি আমরা বলতে পারি? প্রচুরক শব্দের অর্থ হচ্ছে সর্বাধিকবার বা বেশিবার যেটা আছে, অর্থাৎ গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা যেটা সর্বাধিকবার বা বেশিবার আছে সেটাই হচ্ছে প্রচুরক, অর্থাৎ প্রচুরবার আছে এক কথায়। এখানে দেখো প্রচুরক শ্রেণীর উল্লেখপূর্বক, প্রচুরক কোন শ্রেণীতে অবস্থিত? প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীতে, অর্থাৎ এই শ্রেণীতে অবস্থিত 65 থেকে 69 এই শ্রেণীতে। তাহলে লিখি এখানে 65 থেকে 69 এত শ্রেণীতে প্রচুরক অবস্থিত। এখানে গণসংখ্যা সর্বাধিকবার আছে, এখানে গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা। তাহলে লিখি এখানে শিক্ষার্থীর সংখ্যা, ব্র্যাকেটে লিখে দেই গণসংখ্যা সর্বাধিকবার আছে। এখন এখানে কি বলেছে? প্রচুরক শ্রেণীর উল্লেখপূর্বকের মধ্যমান। সুতরাং এই শ্রেণীর, অর্থাৎ এই যে তৃতীয় শ্রেণীতে, তাহলে লিখি 65 থেকে 69 শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু, মধ্যমান দেখি যেহেতু মধ্যমান লেখা তাই মধ্যমান ইকুয়াল। মধ্যমান কিভাবে বের করব? শ্রেণীর প্রচুরক যে শ্রেণীতে অবস্থিত, অর্থাৎ এই শ্রেণীর আমাদের মধ্যমান বের করতে বলতে, সুতরাং এই শ্রেণীর নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা বাই 2 হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ শ্রেণীর নিম্ন সীমা কত? এখানে 65 প্লাস উচ্চ সীমা হচ্ছে 69 বাই 2। এখন এটা আমরা প্লাস করি, এখানে 9 এর সাথে 5 প্লাস করি, 9 এর সাথে 5 প্লাস করলে 14 হবে, 14 এর 4 হাতে 1, 6 এর সাথে 6 প্লাস করি 12, আর হাতে 1 প্লাস করলে 13 হবে। এখানে 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ করলে কি হবে? দেখো এই 2 এই 13 এর ভিতরে 6 বার যাবে, তাহলে এখানে কারণ 6 এর সাথে 2 গুণ করলে 12 হয়, এই 13 থেকে 12 মাইনাস করলে 1 থাকবে, আর এখানে 4 আছে অর্থাৎ 14, এখানে 14 আছে, এখন 214 এর ভিতর 7 বার যাবে। সুতরাং মধ্যমান হলো 67। এখানে মধ্যমান নির্ণয় করতে বলছে, আমরা মধ্যমান নির্ণয় করেছি, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে সুতরাং মধ্যমান এত 67। তাহলে এখানে আমরা অ্যান্সার লিখে দিই। এরপর দেখো নম্বর খ। দেখো নম্বর খ লিখি নম্বর খ। এখানে কি দেওয়া আছে? খ নম্বরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করব। সুতরাং লিখতে পারি আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণী নিম্নরূপ, এভাবে, বা অনুষ্ঠিত ধাপের আলোকে, এই ধাপের আলোকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী লিখি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। আমরা গড় নির্ণয়ের সারণী তৈরি করব। দেখো তাহলে প্রথমে এখানে কি দেওয়া আছে? আমরা যদি শিক্ষার্থীর সংখ্যা ধরি তাহলে শ্রেণী ব্যক্তি লিখতে হবে। এখানে ওজন মনে করলে ওজন কেজিতে, সেটাই লিখে দেই, ওজন কেজিতে, ওজন ব্র্যাকেটে কেজি লিখি, এটা লিখেছি। এরপর দেখো ওজন কেজি লিখেছি। এখন শ্রেণীর মধ্যবিন্দু লিখি, শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান, মধ্যমানকে আমরা x সাব i দিয়ে প্রকাশ করি। গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা, তাহলে এখানে লিখি গণসংখ্যা, এখানে ব্র্যাকেটে লিখে দেই শিক্ষার্থীর সংখ্যা। গণসংখ্যাকে f সাব i দ্বারা প্রকাশ করা হয়, f সাব i লিখি। ধাপ বিচ্যুতিকে u সাব i দ্বারা প্রকাশ করা হয়, u সাব i ইকুয়াল, ধাপ বিচ্যুতি হচ্ছে u সাব i ইকুয়াল x সাব i মাইনাস a বাই h।
এটা হচ্ছে ধাপ বিচ্যুতি। এখন এই গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। এখানে আমরা লিখতে পারি গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা যে কোনো একটি লিখলেই হবে গুণ ধাপ বিচ্যুতি। এখানে এফ সাব আই এবং ইউ সাব আই এটা হবে। দেখো ওজন কেজি এখানে যা যা দেওয়া আছে সেগুলো আমরা লিখি। ওজন কেজি কি এখানে 55 থেকে 59, এরপর 60 থেকে 64, এরপর 65 থেকে 69, এরপর হচ্ছে 70 থেকে 74, এরপর 75 থেকে 79, এরপরে হচ্ছে 80 থেকে 84 এটা দেওয়া আছে। এরপর দেখো এই গণসংখ্যা অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা কি কি দেওয়া আছে আমরা এ বরাবর লিখি। শিক্ষার্থীর সংখ্যা এখানে দেওয়া, এখানে 4, এরপর হচ্ছে 8, এরপর দেওয়া আছে 13, এরপর হচ্ছে 10, তারপর 2, এরপরে 3 এটা দেওয়া। এখন এই যে শ্রেণীর মধ্যমান আমরা কিভাবে বের করব? দেখো এখানে 55 থেকে 59 অর্থাৎ আমরা এভাবে লিখব 55, 56, তারপর 57, 58 এবং 59। দেখো এখন এখানে মধ্যমান বের করতে হলে এটা দেখো এই সংখ্যাটির ডান দিকে 2টি এবং বাম দিকে 2টি, সুতরাং এটাই মধ্যমান অর্থাৎ 57। অথবা আমরা এই দুইটি সংখ্যার মোট বা এই দুইটি সংখ্যার আমরা গড় করব কিভাবে? এই দুইটি সংখ্যাকে যোগ করে অর্থাৎ শ্রেণীর নিম্নসীমা প্লাস শ্রেণীর উচ্চসীমা ভাগ 2 এভাবে আমরা করতে পারি। অর্থাৎ শ্রেণীর নিম্নসীমা প্লাস শ্রেণীর উচ্চসীমা এটাকে এরপরে ভাগ 2 এভাবে করলেও ওই একই সংখ্যা বের হবে। এই সংখ্যাটি অর্থাৎ এই যে মধ্যবিন্দু আছে এটি বের হবে। এভাবে করতে পারি অথবা আমরা এভাবে হিসাব করতে পারি। দেখো এইভাবে 55, 56, এরপর হচ্ছে 57, 58, 59, তাহলে 57 পড়ছে এটাই, তাহলে এখানে আমরা 57 লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছো কীভাবে শ্রেণীর মধ্যমান বের করতে হবে। অর্থাৎ 57 হচ্ছে শ্রেণীর মধ্যমান। এরপর দেখো এখানে 60 হইতে 60, 61, 62, তাহলে এখানে 62 হবে শ্রেণীর মধ্যমান। এখন দেখো এটা থেকে এটার পার্থক্য কি সেটা আমরা দেখি। অর্থাৎ 62 থেকে 57 যদি আমরা বিয়োগ করি তখন এটার পার্থক্য পাবো 5। আবার আমরা এটা থেকে এটার পার্থক্য এখানে আমি ইতিপূর্বে দেখিয়েছি, এখানে 5টি অঙ্ক লিখেছিলাম, সুতরাং পার্থক্য 5। অর্থাৎ আমরা এই 55 থেকে শুরু করে 59 পর্যন্ত গুনবো, অর্থাৎ 55, 56, 57, 58, 59, এখানে দেখো 5, সুতরাং পার্থক্য 5, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি 5। শ্রেণীব্যাপ্তিকে আমরা 5 পেয়েছি, সুতরাং এটার সাথে 5 প্লাস করলে এটা পাবো, এটার সাথে 5 প্লাস করি আমরা, এটার সাথে 5 প্লাস করলে 67 হবে, এটার সাথে 5 প্লাস করি, আবার এটার সাথে 5 প্লাস করি তাহলে কি হবে 72 হবে, এটার সাথে আবার 5 প্লাস করি, 5 প্লাস করলে 7 হবে, এখানেও 77 হবে, আবার এটার সাথে 5 প্লাস করি 82 হবে। দেখো আমরা মধ্যবিন্দু বের করেছি। এরপর দেখো এই ধাপ বিচ্যুতি আমরা কিভাবে বের করব। এখানে ধাপ বিচ্যুতির যে এখানে সূত্রটি দেওয়া হয়েছে অর্থাৎ ইউ ছাপ আই ইকুয়াল এক্স ছাপ আই মাইনাস এ বাই এইচ, এটা অনুসারে বের করতে পারি। অথবা যে শ্রেণীতে মধ্যক অবস্থিত, এই শ্রেণীতে মধ্যক অবস্থিত, এই শ্রেণীর মধ্যক কীভাবে অবস্থিত আমরা বুঝতে পারবো কিভাবে, এটা আমরা হিসাব করব। এখানে আবার দেওয়া আছে 40 জন শিক্ষার্থী, যেহেতু জোড় সংখ্যায় আছে 40 জন, সুতরাং n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 এই তম পদ ভাগ, অর্থাৎ এই দুইটা তম পদের সাংখ্যিক মানের গড় হবে। অর্থাৎ এই তম পদ n/2 অর্থাৎ এখানে n এর মান হচ্ছে 40, অর্থাৎ 40কে 2 দ্বারা ভাগ করলে 20 হবে, আর এখানে প্লাস 21 হবে। এই 20 পদ এবং 21 তম পদ অর্থাৎ 20তম এবং 21তম এই শ্রেণীতে অবস্থিত। দেখো হিসাব করে, অর্থাৎ যেখানে সর্বাধিক বার দেওয়া আছে বা প্রচুরক যেখানে অবস্থিত পেয়েছিলাম প্রচুরক শ্রেণী, সেখানেই সাধারণত মধ্যক অবস্থিত। সুতরাং এই যে মধ্যক যে শ্রেণীতে, অর্থাৎ এই শ্রেণীটা হচ্ছে মধ্যক অবস্থিত, এই যে মধ্যক শ্রেণীর এই শ্রেণীতে মধ্যক অবস্থিত, এখানে মধ্যক পেয়েছিলাম, তাহলে এখানে মধ্যকে সর্বাধিক সংখ্যা পেয়েছি, এটা সর্বাধিক গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা পেয়েছি এটা, বা প্রচুরক পেয়েছিলাম এই শ্রেণীতে অবস্থিত হয়েছিল এই শ্রেণীটায়। সুতরাং এটাকে মধ্যক, এই বরাবর আমরা মধ্যকে এই ধাপ বিচ্যুতিকে এখানে 0 লিখব। এখন উপরের দিকে সংখ্যা লিখব, নিচের দিকে সংখ্যা লিখব, অর্থাৎ এই যে কয়টি আছে এখানে একটি, এখানে 1 লিখব, এখানে আরেকটি আছে এখানে 2 লিখব, উপরের দিকে
1 2 লিখেছি, নিচের দিকে এভাবে লিখতে হবে। উপর দিকে যখন লিখতে যাব তখন কি হবে, মাইনাস হবে। আবার নিচের দিকে দেখি 1, এটা বরাবর 1 লিখেছি, তারপর এখানে 2, তারপর 3, অর্থাৎ এটা ঋণাত্মক হলো, এগুলো ধনাত্মক হলো। এভাবে ধাপ বিচ্যুতি লেখা যায়। দেখো, অথবা আমরা এভাবেও বের করতে পারি, এই যে ইউ সাব আই ইকুয়াল এক্স সাব আই মাইনাস এ বাই এইচ, এভাবেও ধাপ বিচ্যুতি বের করতে হবে। যেমন আমি এই প্রথম শ্রেণীতে ধাপ বিচ্যুতি কত হবে, প্রথম শ্রেণীর এখানে ধাপ বিচ্যুতি এখানে কত হবে সেটা আমরা বের করব। দেখো এক্স সাব আই কি, এখানে 57, অর্থাৎ এই যে এক্স সাব আই এখানে কি 57, তারপর হচ্ছে মাইনাস এ কি, এ হচ্ছে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর মধ্যবিন্দু, অর্থাৎ প্রচুরক শ্রেণীর এখানে এই শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে এটা হচ্ছে এ, এটার মান হচ্ছে এ, তাহলে লিখি 67 বাই এইচ হচ্ছে কি, এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি বা শ্রেণীর পার্থক্য কত ছিল, 5 ছিল। দেখো এটা থেকে এটা মাইনাস করি, তাহলে কি হবে, এখানে 57, এখানে হচ্ছে 67, অর্থাৎ -10 হবে। -10কে আমরা 5 দিয়ে ভাগ দেব, তাহলে -2 হবে। দেখো তাহলে ইউ সাব আই এর মান হচ্ছে এখানে -2, অর্থাৎ এই যে প্রথম শ্রেণীতে ধাপ বিচ্যুতি বের করছি এখানে -2। দেখো একইভাবে এগুলো সব বের করা যায়। আশা করি একটু বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে এফ সাব আই ইন্টু ইউ সাব আই, অর্থাৎ এই দুটার, এই এফ সাব আই এটা ইউ সাব আই, এই দুটার গুণফল এখানে আমাদের লিখতে হবে। এখানে দেখো 4 আছে, এখানে -2 অর্থাৎ -8 হবে, এখানে আছে 8, এখানে আছে -1 অর্থাৎ -8 হবে। যদি আমরা গুণ করি এখানে 13, এখানে 0, গুণ করলে গুণফল 0 হবে, অর্থাৎ এটার সাথে এটা গুণ করেছি আমি, 10 এর সাথে 1 গুণ করি তাহলে 10 হবে। এরপর হচ্ছে 2 এর সাথে 2 গুণ করি 4 হবে। এরপর হচ্ছে 3 এর সাথে 3 গুণ 9 হবে। এখন এটা আমরা ক্লাস করব। দেখো এখানে আমরা গণসংখ্যা কি পেয়েছি, মোট গণসংখ্যা, সেটা আমাদের লিখতে হবে। আমরা ইতিপূর্বে দেখেছি যে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 40 জন, সুতরাং এটা 40ই হবে। দেখো কিভাবে, এই 8 এর সাথে 2 প্লাস করা 10, এখানে দেখো এখানে 13 আছে, 13 এর সাথে এটা প্লাস করি, 8 প্লাস করি, তাহলে কি হবে 21, আর এখানে 10 হচ্ছে 31, এখানে এগুলো আমরা প্লাস করি, এখানে 5 আছে, এখানে 4 আছে, এগুলোর মোট প্লাস করি, দেখো কত হয়। দেখো এগুলো প্লাস করলে 40 হবে। দেখো এই 40 হয়। সুতরাং এখানে কি এন হচ্ছে গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা। তাহলে মোট গণসংখ্যা বা মোট শিক্ষার্থীর সংখ্যা, এটা লিখতে পারি আমরা। মোট গণসংখ্যা লিখি বা শিক্ষার্থীর সংখ্যা যে কোনো একটি লিখলেই হবে। গণসংখ্যা, মোট গণসংখ্যা কি দিয়ে প্রকাশ করব, এন দিয়ে। এন ইকুয়াল এখানে কত, এখানে 40 হলো, 40 লিখি। এখানে দেখো এফ আই ইউ আই অর্থাৎ সিগমা বা সামেশন এফ সাব আই ইউ সাব আই ইকুয়াল কত হয় সেটা আমরা লিখবো। এটা আমরা মোট করি। দেখো এখানে 8, এখানে 8 অর্থাৎ -16। এখন আমরা -16 এখান থেকে বাদ দেবো, এখানে 14, এখান থেকেও আর 2 বাদ দেবো, অর্থাৎ 7 থাকবে। অর্থাৎ সামেশন বা সিগমা এফ সাব আই ইউ সাব আই ইকুয়াল এটা মোট হলো। এখন দেখো এখানে এর সমষ্টি বের করেছি। এখন আমরা যা যা পেয়েছি, এখানে যেহেতু বলেছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, তাহলে আমরা সূত্রটি এখন লিখব। আমরা জানি গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, আমরা জানি গড় লিখি। আমরা জানি গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। এক্স বার ইকুয়াল এ প্লাস কি হবে, এখানে সিগমা এফ সাব আই এরপর ইউ সাব আই বাই এন ইন্টু এইচ। এটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র। এখানে এই সূত্র থেকে আমরা কি জানি, এখানে এ হচ্ছে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর মধ্যমান হচ্ছে এ। এখানে এ হচ্ছে তাহলে 67, এখানে ইতিপূর্বে দেখিয়েছি। এরপর কি এফ সাপাই ইউ সাপাই ইকুয়াল এখানে 7, এন হচ্ছে এখানে এই লিখেছি, এই যে মোট গণসংখ্যা এন ইকুয়াল 40। এইচ কি, এইচ হচ্ছে শ্রেণীর বিস্তার বা শ্রেণীর পার্থক্যটা, এখানে শ্রেণীর পার্থক্য যত, অর্থাৎ 5 পেয়েছি এইচ, সেটা আমরা এখানে লিখতে পারি। এখানে আমাদের যেটা প্রয়োজন, অর্থাৎ এখানে এন এর মান লিখেছি, এখানে এ লিখেছি, এখানে ইউ সাব এন এর মান লিখেছি, এইচ শুধু নেই, এখানে এইচ ইকুয়াল 5 এটা লিখে দিলাম। এখন এখানে মান বসাবো, মান বসিয়ে আমরা গড় নির্ণয় করব। মান বসিয়ে দেই। এ ইকুয়াল কি, এখানে এ ইকুয়াল পেয়েছি 67 প্লাস এই সিগমা এফ আই এফ সাব আই
ইউসা পাই ইকুয়াল পেয়েছি 7 বাই এন এর মান হচ্ছে এখানে 40 হচ্ছে এন এর মান। এইচ এর মান কি দেখো এখানে এন এর মান পেয়েছি এন ইকুয়াল এটা লিখেছি, এইচ এর মান হচ্ছে 5 এটা পেয়েছি। এখন এই 5 দিয়ে এটাকে আমরা ভাগ করতে পারি, কি হবে 8 হবে। এখানে যেহেতু 40 তাহলে আমরা কি লিখতে পারি দেখো 67 প্লাস 7/8 এটা লিখতে পারি। এটা দিয়ে এটাকে আমরা ভাগ করে এখানে 8 লিখতে পারি, 8 হলো। এখন এটা আমরা ভাগ করব, ভাগ করলে যেটা পাবো অর্থাৎ এই 7 কে 8 দ্বারা ভাগ, অথবা আমরা এখানে লসাগু করেও আমরা বের করতে পারি, অথবা আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। ক্যালকুলেটর ব্যবহার করে যা যা পাই সেটা লিখি। দেখো ক্যালকুলেটর ব্যবহার করে পাই আমরা 67.88 এটা হলো নির্ণীয় গড়। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছো কিভাবে গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। সৃজনশীল সিকিউ 1 নম্বরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছিলাম, কোনটাকে কি বলা হয় সেখান থেকে ভালো করে বুঝে নিতে পারবে। এরপর দেখো নম্বর গ, দেখো গ নম্বর লিখি। এখানে গ নম্বরে কি দেওয়া আছে দেখো, প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। আমাদের অজীব রেখা অঙ্কন করতে হবে, সুতরাং আমাদের ক্রমযোজিত গণসংখ্যার সারণী নির্ণয় করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যার সারণী থেকে আমাদের অজীব রেখা অঙ্কন করতে হবে। এখানে যেহেতু গণসংখ্যা দেওয়া আছে, এখানে গণসংখ্যা দেওয়া আছে এবং ক্রমযোজিত গণসংখ্যা বের করে অজীব রেখা অঙ্কন করতে হয়। সুতরাং দেখো প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করা, তাহলে লিখবো আমরা গণসংখ্যার ক্রমযোজিত সারণী হতে অজীব রেখা অঙ্কন করা হলো। গণসংখ্যার ক্রমযোজিত সারণী হতে অজীব রেখার সারণী অঙ্কন করা হলো। দেখো আমরা অজীব রেখার সারণী অঙ্কন করব। সুতরাং প্রথমে এখানে দেওয়া আছে কি ওজন, কেজিতে দেওয়া আছে, লিখি ওজন কেজি, এটা দেওয়া আছে। এরপর কি দেওয়া আছে দেখো শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ গণসংখ্যা, তাহলে লিখি শিক্ষার্থীর সংখ্যা ব্র্যাকেটে দিয়ে দেই গণসংখ্যা, অথবা লিখি গণসংখ্যা ব্র্যাকেটে লিখে দেই শিক্ষার্থীর সংখ্যা। এরপর ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা লিখি। এখানে শ্রেণীভিত্তিক কি দেওয়া আছে, এখানে দেখো 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84 এটা দেওয়া আছে। এবং গণসংখ্যা কি দেওয়া আছে সেটা লিখি। এখানে 4 দেওয়া আছে, এরপর আছে 8, তারপর আছে 13, এরপর আছে 10, 2 এবং 3, সর্বশেষ 3। দেখো এখন ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হলে প্রথমে 4 লিখি, এই 4 প্লাস এখানে 8 আছে 8 লিখি, ইকুয়াল দেই। 4 এর সাথে 8 প্লাস করলে কি হবে 12 হবে, 12 লিখি। আবার লিখি 12, এই 12টা লিখেছি, 12 এর সাথে এখানে 13 আছে, 13 প্লাস করি, কত হবে সেটা লিখি। 25 হবে, 25 লিখি। এরপর কত 25, এই 25 লিখেছি, এর সাথে কত আছে এখানে 10 আছে, 10 প্লাস করি, কত হয় 35 হয়, 35 লিখি। আবার 35 লিখি, 35 এর সাথে 2 প্লাস করি, কত হবে 37, 37 এর সাথে 3 প্লাস করি 40। এটা এখানে গণসংখ্যা দেখো, গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা যেটা পেয়েছি এগুলো ক্রমযোজিত গণসংখ্যা পেয়েছি এটা, আর এটা তো দেওয়া আছে, এই যা যা দেওয়া আছে। এখন এই সারণী থেকে আমরা অজীব রেখা অঙ্কন করব। কিভাবে অজীব রেখা অঙ্কন করব, প্রথমে আমাদের বর্ণনা লিখতে হবে। তার পূর্বে বর্ণনার পূর্বে দেখো অজীব রেখা অঙ্কন করতে হয়, সেই অঙ্কন থেকে আমরা বর্ণনা লিখব। কিভাবে দেখো ছক কাগজে এক্স ও এক্স প্রাইম, এটা এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম, এক্স অক্ষ এটা ভূমির সমান্তরালে নেওয়া হলো, এবং ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই অক্ষ। দুইটি অক্ষ নিলাম, ছক কাগজে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়েছি। এই এখন এক্স অক্ষে অর্থাৎ ভূমির সমান্তরালে এই যে শ্রেণীর উচ্চসীমা এবং ওয়াই অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা স্থাপন করি। এখন কিভাবে স্থাপন করব, এখানে দেখা যায় ছক কাগজে প্রতি এক বর্গ সমান এক একক যদি ধরি 1 2 3 1 2 3 4 5, এখানে 5, আবার এখানে এভাবে 5 5 করে আমি, অর্থাৎ এটা গ্রাফ পেপার, যেহেতু গ্রাফ পেপার অনুসারে এটাকে অঙ্কন করলাম। প্রত্যেকটি ঘরে 5টি করে, অর্থাৎ ক্ষুদ্রতম ঘর হচ্ছে 5টি, এক একটি ঘরে 5টি করে। সুতরাং আমরা এখানে শ্রেণীর উচ্চসীমা কত 59, এখানে ধরি 59, এরপর 64, এরপর 69, এরপর 74, 79, 84, এরপর এটাই শেষ, সর্বশেষ। অর্থাৎ শ্রেণী উচ্চসীমা লিখেছি। এখানে দেখো যদি এই যে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম, এই যে মূল বিন্দু, এই মূল বিন্দু সাধারণত 0 0 হয়, মূল বিন্দু অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে
00 হয়। এখানে আমরা ও ধরেছিলাম, এখানে ও লিখলাম, এখানে মূলবিন্দু 00, তাহলে 0 হতে এখানে 59 পর্যন্ত, 0 থেকে 59 পর্যন্ত এখানে অবশ্যই আমাদের সংখ্যা লেখা নাই বিধায় এখানে ভাঙা চিহ্ন দিয়ে, অর্থাৎ এভাবে আমরা ভাঙা চিহ্ন অথবা এভাবে আমরা ভাঙা চিহ্ন অঙ্কন করে দেখাতে পারি। দেখো তাহলে এটা এই প্রতি ঘর 5, অর্থাৎ আমি বলবো এককে এক ঘর সমান এক একক নিয়ে শ্রেণীর উচ্চ সীমা এখানে লিখে দেই। শ্রেণীর উচ্চ সীমা এখানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, এখানে লিখি ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ ওই অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা লিখেছি। আশা করি এটি বুঝতে পেরেছো এখানে কি লিখতে হবে। এখানে শুধুমাত্র ক্রম লিখে রাখি, অবশ্যই তোমরা এটা জানো ক্রমযোজিত গণসংখ্যা হবে এটা ওই অক্ষে। এখন ক্রমযোজিত গণসংখ্যা প্রথমে দেখো এখানে 59, এখানে 4, অর্থাৎ আমরা যদি এখানে যেহেতু 5 ঘর সমান করে আঁকা থাকবে, অর্থাৎ 5 ঘরে 5 ঘর পরপর গাঢ় কালি দ্বারা নির্দেশ করা থাকে সাধারণত, আবার 10 ঘর পর এভাবে আমরা হিসাব করি। দেখো 5 ঘর পরপর তাহলে এখানে 4 পর্যন্ত যাবে, অর্থাৎ 4 ঘরে এখানে আসবে। এভাবে করে প্রথমে 4, তারপর হচ্ছে 12, এখানে এই হইতে এই পর্যন্ত 10, এরপরে একটু বেশি অর্থাৎ 10 এই বরাবর মনে করলাম, এখানে 12 আসলো, এখানে 4 পেয়েছি, এখানে 12 পেয়েছি, এরপর দেখো 25, অর্থাৎ আমরা এখানে এই বরাবর 25, অর্থাৎ কোন এখানে 69 বরাবর আসছে, এখানে ধরলাম 25, অর্থাৎ এটা পেয়েছি। এরপর দেখো 35, এখানে 25, এখানে হচ্ছে 30, এখানে 35, অর্থাৎ কোন বরাবর এখানে 69 বরাবর। এখানে দেখো এই 69 বরাবর এখানে কত আছে, এখানে 12 পেয়েছি, এটা পেয়েছি, এরপর হচ্ছে এটা, তারপর এটা, তারপর এটা। দেখো তাহলে আমরা এখানে 69 বরাবর কি পেয়েছিলাম, 69, এখানে 69 বরাবর 25 পেয়েছি। এরপর হচ্ছে 74 বরাবর, অর্থাৎ এখানে আমরা এই যে 25 এইটা বরাবর 25, যেহেতু 5 ঘর এই 5, এখানে 5 ঘর, এখানে 5 ঘর, এভাবে 5 5 25, এখানে 5 ঘর পর্যন্ত আসলো। এখানে আমরা 25 এখানে লিখতে পারি 25, এখানে কত পেয়েছি, এখানে সাধারণত এভাবে লেখা যায়, এখানে 5, এরপর হচ্ছে এখানে 10, এখানে 15, এখানে 20, এখানে 30, এখানে 35, এরপর হচ্ছে 40, এখানে 45, এভাবে লিখতে পারি আমরা সবগুলো। তারপর যেহেতু 4 বরাবর অর্থাৎ এক ঘর কম হবে এখানে হলো, এরপর হচ্ছে 12, অর্থাৎ 10-এর চেয়ে 2 ঘর বেশি যাবে, অর্থাৎ এখানে পেয়েছি, অর্থাৎ 64 বরাবর, এখানে যেহেতু 64 বরাবর 12 পেয়েছিলাম এটা দিয়েছি। এরপর হচ্ছে 69, দেখো 69 বরাবর এখানে 25, এই 25 পেয়েছি, 69 বরাবর আমরা মনে করলাম এটা হচ্ছে এই বরাবর দিয়েছি, এখানে পেয়েছি। এরপর হচ্ছে 74, এই 74 বরাবর কি, এখানে 35 পেয়েছি, এখানে 30, এখানে 35, এটা বরাবর, এখানে 74 বরাবর এখানে পেলাম। এরপর হচ্ছে 79 বরাবর এখানে 37, এখানে 5, এই যে 35 এর চেয়ে 2 ঘর বেশি হবে মনে করি এই বরাবর, তাহলে এখানে এই দিলাম 2 ঘর বেশি। এরপর হচ্ছে 40 বরাবর কত, এখানে 40 পেয়েছি, কত এখানে 84 বরাবর 40, অর্থাৎ এই সোজা হবে, এখানে পেলাম এই সোজা এই বিন্দু পেয়েছি, এখানেও এই সোজা বিন্দু, অর্থাৎ এখানে তো অবশ্যই তোমরা এখানে অর্থাৎ দাগগুলো দেখতে পাবে, এই দাগ কাটা থাকে এখানে এই 40 বরাবর, এখানে গাঢ় চিহ্নিত, এখানেও গাঢ় চিহ্নিত থাকবে, সেই এই 40 বরাবর এখানে দাগ কাটা থাকলো। এই যে বিন্দুগুলো পেয়েছি, এই বিন্দুগুলো যদি আমরা এখন যোগ করি, এভাবে যোগ করলাম, পেন্সিল দিয়ে এখানে যোগ করতে হবে, এই যোগ করি, এই যোগ করলে যে রেখাটা পেয়েছি এটাই হচ্ছে অজীব রেখা, এই অজীব রেখা। এখন এটা মনে করলাম কি আমরা একটা গ্রাফ পেপার, এখানে আমাদের অবশ্যই এই কর্নারে লিখতে হবে, যেহেতু এখানে আমি 1 ঘর সমান 1 একক ধরেছি, এখানেও 1 ঘর সমান 1 একক ধরেছি, তাহলে লিখতে পারি এখানে ছক কাগজে, এখানে এভাবে লিখে দেব, ছক কাগজে এক্স ও ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘর সমান 1 একক ধরে, ক্ষুদ্রতম 1 ঘর বা 1 ঘর সমান 1 একক ধরে, আমরা 1 ঘর সমান 1 একক ধরেছি। এভাবে আমরা একটু এই পেন্সিল দিয়ে গাঢ় কালি দিয়ে একটা ঘর করে দেব, এটা এবার গ্রাফ পেপারের কর্নারে এভাবে লিখে দেব, এবং এই গ্রাফ পেপারটি যেখানে অঙ্ক করব তার অপর পেজে, অর্থাৎ আমরা বাম
সাইডে যদি অঙ্ক করি তার অপর পেজে ডান সাইডে গ্রাফ পেপার পিন আপ করে আটকে দেব, অথবা যেখানে অঙ্ক করেছি তার উপরে লিখলেও পিন আপ করে আটকে দিলেও হবে। এখন থেকে এর বর্ণনা কি লিখব? এর বর্ণনা হচ্ছে সব কাগজে, দেখো এর বর্ণনা লিখি, এর বর্ণনা অর্থাৎ সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে অবশ্যই। তাহলে লিখি সব কাগজে এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ লিখি এক্স অক্ষ, এবং ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ নেই, আমরা নিলাম। এখন উভয় অক্ষে ক্ষুদ্রতম এক বর্গ সমান এক একক ধরে এক্স অক্ষে সাধারণত লিখি উভয়, সংক্ষিপ্ত লিখলে উভয় লিখলেই শেষ হয়ে যাবে। উভয় অক্ষে ক্ষুদ্রতম 1 বর্গ সমান 1 একক ধরে এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা স্থাপন করি বা নেই, এটাও লিখলে হবে স্থাপন করি। আমরা ক্রমযোজিত গণসংখ্যা স্থাপন করেছি। এখন দেখো স্থাপন করার পরে দেখো এই যে ক্রমযোজিত গণসংখ্যার যে বিন্দুগুলো পেয়েছি এগুলো যোগ করেছি। উক্ত বিন্দুগুলো যোগ করে যে রেখাটি পাই এটা বক্ররেখার মতোই হলো। তাহলে লিখি উক্ত বিন্দুগুলো যোগ করে যে রেখা পাই সেটাই অজীব রেখা। উক্ত বিন্দুগুলো, এই বিন্দু লিখি, বিন্দুগুলো যোগ করে যে রেখা পাই উক্ত রেখাই হচ্ছে অজীব রেখা। উক্ত রেখাই অজীব রেখা। এই আমাদের অঙ্কন করার পরে এই শুধুমাত্র এই বর্ণনাটুকু অর্থাৎ এই বিবরণটুকু লিখলেই হবে। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।